সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হাসান আজিজুল হক রচিত আগুন পাখি উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। দুপুর গড়িয়ে প্রায় বৈকাল বেলায় একটু চটিতে পৌঁছলুম, আর গা দূরে লয়, কিন্তু চটিটো তেপান্তর মাঠের মাঝখানেই। এদিকে ওদিকে ২-৪টে মেটে ঘর, মোটে একটু দুটো ভদ্রাসন। এমন জায়গায় কোনো গেরস্থ কি নির্ভয়ে থাকতে পারে? তবু এই তেপান্তরে বাস করছে ২-১টো পরিবার, আর মেটে ঘরগুলিন হচ্ছে দোকান, মুদির দোকান, হাঁড়িগুড়ির দোকান আর মিষ্টির দোকান। যতবার আসি মিষ্টির দোকানে একবার গাড়ি থামে, ভাই বোনদের লেগে মিষ্টি লি, ছেলেপুলেরা খায়। মিষ্টি কি বার পাওয়া যায়? রসগোল্লা, মন্ডা, জিবে গজা, চিনির ছাঁচ, কদমা, বাতাসা, এইসব। সেনার মিষ্টি রসগোল্লা আর মন্ডা খুব ভালো হয়, কোনো ভেজাল থাকে না। উপায় না থাকলে ময়রা নিশ্চয়ই ভেজাল দিত, নিরুপায় হয়েই ভেজাল দেয় না। সেনা আর চিনি দিয়ে মিষ্টি, ভেজালটাও কি দেবে? খুব বেশি হলে সেনায় সুজি দিতে পারে, তা কতইটা বা দিতে পারে, আর সুজি তো খারাপ কিছু লয়। যাই হোক, ছেলেরা গারোয়ান আর হলাবাগ দিয়ে মিষ্টি খেলে। আমি রাস্তাঘাটে কিছু খাই না। ভাই বোনদের লেগে মিষ্টি নেওয়া হলো শালপাতার বড় বড় ঠোঙায়। সাঁঝবেলার মুখ আদারি রেতে বাপের বাড়ি পৌঁছলুম। সাঁঝবেলাটার মুখে কোথাও যে পৌঁছতেই আমার ভালো লাগে না। পিদিম ঘরে ঘরে তেলে হ্যারিকেন জ্বালাইছে, মিট মিট করে আলো জ্বলছে, কিছুই ভালো দেখা যেছে না। মনটা খারাপ লাগে। বৈকালে এসে পৌঁছতে পারলে আমি ছেলে দুটিকে তাদের নানি খালার কাছে রেখে পাড়া বেড়াইতে চলে যেতাম, তাহলে পাড়ার লোকেরাই আসতো বাড়িতে দেখা করতে। এখন আর তা হবার বাগ নাই। বাড়িতে মা বাপজি ছাড়া এক ভাই আর ৩ বোন রয়েছে। সৎ ভাইটাও বেশ বড় সড়ো হয়েছে, দুটি বোনও অনেকটা ডাগর হয়েছে। শুধু একটি বোন দুধের শিশু। আমার মা মরে গেলে কি হাল হয়েছিল এই সংসারের, সব প্রায় ভেসে গিয়েছিল। সৎ মা এসে আবার ভর ভরন্ত সোনার সংসার করেছে। শুধু একটু কথা আচ্চচ্ছি, বাপসি শিকালের হিসেবে বিদ্বেন লোক, বাংলা জানে, ফার্সি জানে, ফার্সি বয়াত পর্যন্ত লিখতে পারে, নিজে একটু শুভঙ্করী বই লিখেছে। কিন্তু ছেলে মেয়েদের লেখাপড়ার দিকে কেন তার মন নাই কে জানে। আমাকে না হয় পাঠশালে পাঠায় নাই। মা মরেছে, ছোট ভাইটো কোলের, সংসারে বেপর্যয় বেপদ। মেয়ের লেখাপড়া না হয় নাই হলো। তবে মেয়ে মানুষের আবার লেখাপড়া কি? 12 হাত শাড়িতে মেয়ে মানুষ লিখিনি ল্যাংটো। এসব পাড়া গায়ের মেয়ে কোনোদিন তো জজ ব্যালেস্টার হবে না, তাহলে তাদের আবার লেখাপড়া শেখার কি দরকার? হ্যাঁ, বুঝলাম এই কথা, কিন্তু ভাইটো কি দোষ করলে? বড়টোর দায় ভার তো নিতে হয় নাই, আমার মামারাই সেই ভার নিয়েছে, তাইলে এই ভাইটো কেন লেখাপড়া শিখবে না? হ্যাঁ, দেখলুম সে আর স্কুলে যায় না, কোনো মতে পাঠশালের পড়া শেষ করেছে, স্কুলে আর যায় নাই। তাকে শুধিয়ে জানতে পারলুম স্কুলে ভর্তি হতে টাকা লাগবে। বাপজি বলেছে টাকা আসবে কোথা থেকে, স্কুলে পড়ে কাজ নাই। হঠাৎ একদিন ঠিক দুপুর বেলায় ক রোদে আমার ছোট ভাইটি এসে হাজির হলো। অনেক দিন থেকে দেখি নাই। ইয়াকেই 2 বছরেরটি রেখে আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছিল। তারপর বেশি দিন আর বাপজির সংসারে তাকে থাকতে হয় নাই। মামুরা এসে নিয়ে গিয়েছিল, তারাই তাকে বড় করবে, মানুষ করবে, যা যা করার সবই করবে। আপন লোকদের কাছে গেল বটে ভাইটো, কিন্তু বাপজি কেন ছেলে ছেড়ে দিলে
সে আমি তখনও বুঝি নাই, এখনো বুঝি নাই। অভাবের সংসার লয়, কিছু লয়। নতুন সংসার হয়েছে, তাতেই বাকি। আমি বড় বোনটা তো আসি ছোট ভাইকে দেখার লেগে, তাহলে ছেলে দিয়ে দিলে কেন? সে মামুদের বাড়ি চলে যাবার পরে আমার সাথে খুব কমই দেখা হয়েছে। মামুদের গায়ের পাঠশালে ভর্তি হয়েছিল। সেখানকার পড়া শেষ করে আমার শ্বশুর বাড়িতে কর্তার কাছে এসেছিল। আমার কাছে আসলে এসেছিল, বললে মামুরা তো আর পড়াইতে পারবে না। সে সময়ে ও গায়ে বড় স্কুল ছিল না। তখনকার দিনে বড় স্কুল আর কত ছিল? খুবই কম। আর যে কতই ছিল অনেক দূরে দূরে। সেই লেগে দূরের কোনো গায়ে থাকা খাওয়া থেকে স্কুলের মাইনে পর্যন্ত যে খরচ হবে তার যোগান দেবার ক্ষমতা মামুদের নাই। তারা আর কিছু করতে পারবে না। এসব কথা শুনে আমি কিন্তু কিছুই বলি নাই। হোক মায়ের পেটের ভাই, তবু বাপের বাড়ির আত্মীয়। তার লেগে বলতে যে আমি কেন শ্বশুর বাড়িতে দোষের ভাগী হব? শাশুড়ি ননদ যখন বেঁচে আছে। তা আমাকে কিন্তু কিছুই বলতে হলো না। কর্তাই বললে, বেশি কথার লোক লয়, একটু কথাই বললে আমি দেখছি। তার পরের দিনই ভাইটিকে নিয়ে কর্তা বেরিয়ে গেল। আর সেই দিনই অনেক রাতে একা ফিরে এসে বললে, ট্রেনে কাটোয়া যেয়ে সেখান থেকে 2 কোষ দূরের একটা গাঁয়ের এক নামজাদা স্কুলে ওকে ভর্তি করে দেওয়া হয়েছে। আর এক মুকাদ্দিম মুসলমানের বাড়িতে তার জায়গিরের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। সে ওই বাড়িতে থাকবে, খাবে, ছোট ছেলে মেয়েদের পড়াবে, আর স্কুলে নিজের পড়া পড়বে। সেই থেকে সে ওই স্কুলেই পড়ছিল। কেমন আছে, কি খেয়েছে, আমি যে তার খুব খবর লেতম তা নয়। আমার শ্বশুরবাড়িতে সে আসতো কমই। যখন আসতো সুবিধা অসুবিধার কথা বলতেই আসতো কর্তাকে। তা বাপের মতনই মান্যি করত, ঠিক যেন বটবৃক্ষের ছায়ায় বসে আছে। স্কুলের ছুটি হলে নানার বাড়িতেই চলে যেত বেশিরভাগ সময়। বলতে গেলে সিটই তার নিজের বাড়ি। বাপসির কাছে বোধহয় তেমন যেত না। সৎমা আছে বলে লয়, কিন্তু বাপসির কারণেই মনে হয় তার উ বাড়ি যেতে মন করত না। সে যে মামুদের কাছে থাকে সেটি বাপজির পছন্দ লয়। সে যে এত কষ্ট করে লেখাপড়া শিখছে সেটিও তার পছন্দ লয়, অথচ নিজে কিছু করবে না তার লেগে। তা সেই দুপুরবেলা কাকচিলের আওয়াজ নাই, আসমান থেকে আগুন ঝরছে। এমন সময় ভাইটি আমার বাড়ি ঢুকে সামনে এসে দাঁড়ালে। অনেকদিন দেখি নাই, হঠাৎ চিনতে পারলুম না। কে এই ছেলেটি? গোরো ধপধপে, গোপদারি এখনো হয় নাই, হবে হবে করছে। কে গো এই ছেলেটি? তারপরেই তাকে চিনতে পারলুম। দক্ষিণ দুয়ারে উষারায় একটু মোড়ায় তাকে বসালুম। মা এলো, ভাই বোনেরা এলো। মা আঁচল দিয়ে মুখের ঘাম মুছে পাখার বাতাস করতে লাগলো। বড় বোনটাও শরবত করে আনলে। এই ভাই তো ওদের সবারই বড়। শরবত টরবত খেয়ে একটু সুস্থ হয়ে সে যা বললে তাতে আমি ভয় পেয়ে গেলাম। তার স্কুলের শেষ ক্লাসের পড়া শেষ, আর কমাস বাদে শেষ পরীক্ষা। সেই পরীক্ষা তো গায়ের স্কুলে লয়, সেই পরীক্ষা হবে কাটোয়া শহরে। অনেক টাকা লাগবে, কে দেবে এই টাকা? মামুদের তো 2 টাকা বার করারও ক্ষমতা নাই। যে বাড়িতে থাকে খায় তারা তো আর টাকা দেবে না। দামাদ ভাই এত করেছে, যা করবার সব করেছে, তার কাছেই বা যাব কেমন করে? তাই বাপজির কাছে এসি। বাড়িতে মরাই বাঁধা রয়েছে, একটো নয় 2 কমন ধান বেচলেই তো পরীক্ষার ফির টাকা হয়ে যায়। তা বেশ, বাপজি এখন বাড়িতে নাই, আসুক, দুপুরের ভাত খা, বিশ্রাম কর, তারপর বলিস বাপজিকে। আমার কথা শুনে সে জোরে মাথা নাড়লে। ভাত দুপুরে সে খাবে না, বাপজিকে এগু বলে তারপর অন্য কাজ।
তাকে তো সবাই চেনে, কিছুতেই পয়সা খরচ করতে চায় না। যে লোকের এত বুদ্ধি দুনিয়ার লোককে বুদ্ধি ফুদ্ধি দেয়, টাকা পয়সা খরচের কথা উঠলেই সে লোকের বুদ্ধি কোথা যায় কে জানে। বাড়ি শুদ্ধ সবাই কাঁটা হয়ে থাকলো, না জানি আজ কি অঘটন ঘটবে। খানিক বাদে বাবজি এলো, তেল মেখে গা ধুতে যাবে। এমন সময় বড় ছেলে এসে সামনে দাঁড়িয়ে মাথা হ্যাট করে বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়তে লাগলো। বাবজি তার দিকে তাকিয়ে তেল মাখা বন্ধ করে ঠান্ডা গলায় শুধুলে, কিছু বলবে? কি বলবে বলো? এই কথা শুনে ভাইয়ের আমার গলা কাঁপতে লাগলো, কথা ঠেকে ঠেকে যেতে লাগলো। বহুত কষ্ট করে কোনো রকমে কথাগুলিন সে বললে। তারপর যেন তার সাহস একটু বাড়ল। আমার পরীক্ষার ফল খুব ভালো হচ্ছে, এই শেষ পরীক্ষাতেও ফল ভালোই হবে। আমি কলেজে পড়ব, বিএ পাশ করব। সব কথা শুনে বাবজি অনেকক্ষণ চুপ করে থাকলে। মনে হলো কোনো কথাই যেন সে শুনতে পায় নাই। হোমা, তারপর সে উঠে দাঁড়িয়ে দড়ি থেকে গামছাটো তুলে কাঁধে ফেলে গা ধুতে যাবার লেগে উষারা থেকে নামতে নামতে বললে, ধান বেচা যাবে না। মরায়ে যে কত ধান আছে তা সবারই মুখের গ্রাস। বেশি যা আছে তা বিপদ আপদের লেগে রাখতেই হবে, ধান বেচা যাবে না। এই কথা বলে বাবজি দিঘিতে গা ধুতে বেরিয়ে গেল। সেও গেল, আর আমি দেখলাম ভাইরা আমার মুখটি লাল টুকটুকে হয়ে উঠল। কাঁদবার পাত্তর সে লয়, ওই বাপেরই ছেলে তো। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে এক পা দু পা করে একনে পেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেছে। আমরা সবাই যেয়ে তাকে ধরলুম। মা বললে, আর কিছু হোক না হোক ভাতের ওপর রাগ করিস না, ভাত খেয়ে যা বাপ। মুখ ঘুরিয়ে ভাই তখন বললে, মা তোমার ভাত হলে খেতম, এ যে আমার বাপের ভাত, যেদিন খাবো জোর করে খাবো, না হলে খাবো না। এই বলে আমাদের হাত ছাড়িয়ে নিয়ে সে চলে গেল। কিন্তু বললে কেউ পেত্তয় যাবে না। গা ধুয়ে এসে সব শুনে বাবজি একটিও কথা না বলে খেতে বসলে, আর রোজ যেমন খায় তেমনি খেলে। একটি ভাজি কম খেলে তা লয়। এই ঘটনার পরে দুদিনও পার হয় নাই, একদিন কর্তা এসে হাজির। বাবজি তখন বাড়িতেই ছিল। সোজা তার কাছে যেয়ে বললে, আপনার বড় ছেলের পরীক্ষার ফির টাকা লাগবে। নগদ টাকা আপনার কাছে নাই তা জানি, কিছু ধান বেচেই এই টাকা জোগাড় করতে হবে। বিপদ আপদের কথা বলেছিলেন, ছেলের এরকম বিপদের সময়েই তো এই ধান কাজে লাগবে। কথা শুনে বাবজি চুপ করে রইল। মুনিশ বৈকালি আসবে, মোকামে ধান বেচে বেলাবেলি ফিরবে। সেদিন দেখেছিলাম বাপের কথায় ছেলের মুখ কেমন রেঙেছিল, আজ দেখলাম জামাইয়ের কথায় শ্বশুরের মুখ কেমন রাঙা টুকটুকে হলো। এই যে বাপজির ভয়ানক চাপার রাগ তা বুঝতে আমার বাকি থাকলো না। কিন্তু বাপজি একটি কথা বললে না, হ্যাঁ কি না একটি আওয়াজ বেরুলো না তার মুখ থেকে। বৈকালি লোক এলো, মরাই ভাঙলে, গায়ের কয়ালে এসিল, সে ধান মাপলে। কর্তা ঠাঁয় দাঁড়িয়ে থাকলে, আর বাবজি দোপরে খেয়ে ঘরে ঢুকে ঘর আদার করে সেই যে শুয়ে থাকলে একবার বেরিয়ে এলে না। আমরা সবাই চুপ করে দাঁড়িয়ে থাকলাম। কপাল পর্যন্ত লাশ কেড়ে সৎমা হেসেলের দরজার আড়ালে চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলে। সৎ ভাই আর বোনগুলো ভয়ে কেমন ধারা করে চাইতে লাগলে। কর্তা কিন্তু কিছুই গ্রাহ্য করলে না। গাড়ি বোঝাই করে যখন ধান মোকামে বেচতে নিয়ে যেছে, কর্তাও তখন আর থাকলে না, বাড়ি থেকে বেরিয়ে গেলে। মাতাকে কিছুই বলতে পারলে না। রাতটা থেকে যেতে বলবে কি কিছু, সে কথা মুখ দিয়ে বার করতেই পারলে না। এমন রাশভারী মানুষ ছিল ও। কর্তা যখন চলেই গেল, মা তখন হেসেল থেকে বেরিয়ে বাবজির ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলে। আমিও কি মনে করে মায়ের পেছু পেছু আসছিলাম। দরজা পর্যন্ত এসেছি,
কানে এলো বাপজি বলছে, আমার মরাই ভেঙে আমারই ছেলেকে যখন সে পর করে দিলে, ওর ছেলেকেও আর বেশি দিন স্কুলে যেতে হবে না। হায় হায়, কি বললে হুগো, কি বললে? দড়াম করে আমি মাটিতে আছড়ে পড়লুম। হায়, এ কি বললে? কই আমার মানিকরা, কই আমার জাদুরা, কই? ওমা, আমি এখুনি বাড়ি যাব। আমার বুকের ধন মানিকদের নিয়ে এখুনি বাড়ি যাব। এই বাড়িতে আর এক দণ্ড লয়, এই রেতেই যাব। সেই রেতে কি আর আশা হয়? সারা রাত কিছুই খেলুম না, পানি পর্যন্ত লয়। কারো সঙ্গে একটি কথা বললুম না, দু চোখের পাতা একবার এক করতে পারলুম না। দুই ছেলেকে বুকে আঁকড়ে ধরে রাতটো কাটিয়ে সকালবেলাতেই শ্বশুরবাড়িতে ফিরে এলুম। মা, ভাই, বোন সব আসার সময় সার দিয়ে দাঁড়িয়ে থাকলে। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, কিন্তু একটি কথা কেউ উচ্চারণ করতে পারলে না। ছেলে চলে গেল শহরে। ফিরে এসে শ্বশুরবাড়িতে কাউকে কিন্তু সেসব কথা কিছুই বলি নাই। শুধু বললুম, ছেলেদের আর মন টিকছিল না, স্কুলও খুলবে, তাই চলে এলুম। কত কিছু বুঝেছিল কিনা জানি না, কিছুই শুধোই নাই। ও তো কিছু শুধোবার মানুষ লয়। শাশুড়ি ননদও কোনো কথা বললে না। বাড়ি এসে শুনলুম, বড় খোকার গায়ের স্কুলে লেখাপড়া ভালো হচ্ছে না, ওকে শহরের বড় স্কুলে নিয়ে যেয়ে ভর্তি করা হবে। আমার ছোট দেওরটো পড়েছিল শহরের যে স্কুলে, সেখানেই পড়তে যাবে খোকা। দেওরের তখন স্কুলের পড়া শেষ হয়েছে। সে আর আমার ছোট ভাইটি তো একসাথেই শেষ পরীক্ষা দেবে। ম্যাট্রিক না এন্ট্রান্স কি পরীক্ষা যেন। আর এই পরীক্ষার লেগেই আমার বাপের বাড়িতে এত ধুমধুমার কাণ্ড হয়েছিল। সে পরীক্ষা হয়ে গেলেই দেওর চলে আসবে বাড়িতে। তা বাদে পাস যদি দিতে পারে তাহলে কলেজে পড়বে। স্কুলের কাছে যে বোর্ডিংয়ে থাকতো, সেই জায়গাটাও খালি হচ্ছে। বড় খোকা সেইখানে থাকবে আর সেই স্কুলে পড়বে। খবরটা শোনা অবধি কি যে হতে লাগলো বুকের মধ্যে, সে আর কাকে বলবো। পাখি এইবার বাসা ছেড়ে উড়ে যেছে। আর কি বাসায় ফিরবে মায়ের বুকের তলায়? আর কি নিশ্চিন্তে ঘুমোবে? কিন্তু আমার বড় খোকা উড়বে কি? তার তো এখনো পাখাই হয় নাই। অত বড় ছেলে, এখনো খাইয়ে দিতে হয়। আমি না দিলেও দাদি, ফুফু নালে কোনো চাষি খাইয়ে দেয়। আজকাল কারু কাছে খেতে চাইছে না, কিন্তু নিজে খেতে গেলে ফেলে সরিয়ে একাকার। ও ছেলে কি সত্যি বড় হয়েছে? কেউ কাছে ডাকলে একেবারে বুকের কাছে চলে যায়। কেউ একটা ধমক দিলে মুখটা শুকিয়ে কেমন হয়ে যায়। তাড়াতাড়ি কোনো কাজ করতে বললে এমন হাঁপু চাপু করে যে দেখলে মায়া হয়। ছেলে যেন দুনিয়ার সবার কাছে অপরাধী হয়ে আছে। মুখে কথা নাই, দু একটা কথা যা বলে তারপর শোনাই যায় না। এ ছেলে কি করে বিদেশ বিভুঁয়ে থাকবে? মাথায় নম্বা অনেকটা হয়েছে বটে, দীঘল শরীর, কাঁচ পরানি গায়ের রং, টানা দুটি চোখ যেন ঘুমিয়ে থাকার মতন। কেউ কেউকে বড় হতে দেখে, একটু একটু করে কেমন বাড়ছে, পিতিরেতে চাঁদের বাড়ার মতন। জামা পেন্টুলুন ছোট হয়ে যেছে, খালি গায়ের পাঁজর বোঝা যেছে। এসব কি কেউ দেখে? আমি যে দেখি, দূর থেকে দেখি, কাছ থেকে দেখি। খোকা কোনোদিন জানতেই পারে না। উষারার এক কোণে জানেলার ধারে বসে এক মনে বই পড়ছে। কাজ করতে করতে একবার একবার থেমে আমি এক দৃষ্টে খোকার মুখের দিকে দেখি, চোরের মতন দেখি। যে বই থেকে মুখ তুলে এদিক পানে তাকিয়েছে, অমনি আমি যেন কতই না কাজে মন দিয়েছি। বড় খোকা যতদিন ছোট ছিল কোনোদিন দেখি নাই যে কত্তা ছেলের দিকে তাকিয়ে দেখলে। ছোট ছেলে মেয়ে, কি আমার কি অন্য মানুষের, সে কোনোদিন ঘাটাঘাটি করতে পারত না। আমি মনে করতাম মানুষটা কি পাষাণ,
তা সেই কর্তাই আমার কাছে একদিন ধরা পড়ে গেল। দেখলাম আড়াল থেকে ছেলেকে দেখছে। সে যে এমনি দেখা লয় তা আমি কর্তার দু চোখের তাকানো দেখেই বসলাম। তা যাজ্ঞ, এইসব কথা বলে কি হবে? ছেলের শহরে যাবার দিন এগিয়ে এলো। পরীক্ষা লিখিনি দেওর আর আমার ভাই একসাথেই দেবে। আজকালেই বড় খোকাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসতে হবে, দেরি হলে হবে না। যেদিন সকালে যাবে সেদিন আর হেঁটে স্টেশনে যাবে না। এমনিতে কর্তা হেঁটে যেই স্টেশনের ট্রেন ধরে, আর ছেলে নিয়ে বিশেষ কাজে যেছে, সেই লেগে মোষের গাড়ি করে যাবে। ছেলের নতুন জামা প্যান্ট তুলন হয়েছে, সকালেই গা ধোয়া হয়েছে। জামা কাপড় পরা হলে ওর বাপ মাথা আঁচুড়ে দিলে আমার কি যে মন হতে লাগলো, ছেলের চোখে কাজল দিয়ে দিয়ে মন হতে লাগলো। তা ধমক খাবার ভয়ে সে কথা বলতেই পারলুম না। যাবার সময় হলে দাদি, ফুফু, চাচা, চাচিরা এলো। সবাই খোকার মাথায় হাত দিলে, কপালে চুমু খেলে। দাদি ফুফুর চোখে পানি এলো, কিন্তু আমি কিছুই করতে পারলুম না। বুকে কি যেন আটকে গিয়েছে, পাথর লিখিনি। কই কাঁদতেও জি পারছি না। চারদিকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, সব সেয়া সেয়া। কথা খুব তাড়া দিতে লাগলে, হেও তার ছল। কেঁদে কেটে একাকার করে যাবার সময়টা না নষ্ট করে ফেলে কেউ, এই লেগে সে এমন তাড়া দেয়। খোকাকে নিয়ে সবাই ঘর থেকে বেরুবে, এমন সময় খোকা টুক করে আমার কাছে এলো। একদম বুকের কাছে এসে বললে, মা যেছি। চোখের পানিতে সব এমন ছয়লাভ হয়ে গেল জি। হ্যাঁ বাপ, যাও। এই কথাটিও বলতে পারলুম না। গাড়ি খামার পেরিয়ে চোখের আড়ালে চলে গেলে একটু তরা শেষে বুকে ঢুকলো। কিসের যে তরা আসতা জানি না, কিন্তু শুনলে কেউ পেত্তয় যাবে না, সেই তরাস আমার সারা জীবনেও আর গেল না। কথা ফিরে এলে সেই দিনই অনেক রেতে, এমন আদার রেতে স্টেশন থেকে এক কোষ পথ হেঁটে কেমন করে যে বাড়ি এলো সে সেই জানে। রাস্তা নাই, মাঠ ঘাট ভেঙে আসতে হয়। সাপ খোপে ভরা এই জায়গা, কিন্তু কোনো ভয় ভীত ছিল না ও মানুষের। হ্যারিকেন নিয়ে কেউ এগিয়ে আনতেও তো যেতে পারত স্টেশনে, তাও কাউকে করতে দেবে না। বড় খোকা সেদিনই স্কুলে ভর্তি হয়ে গিয়েছে, বোর্ডিংয়ে থাকার ব্যবস্থাও হয়েছে। বড় খোকার চাচা, আমার ছোট দেওর, এখনও তো রয়েছে, তার পরীক্ষা শেষ হয় নাই। শেষ হলে তার জায়গাতেই ছেলে থাকবে, এসব ঠিক করে এসে কর্তা। দেখলাম তার মনে খুব আনন্দ। ছেলের লেখাপড়ার ভালো ব্যবস্থা হয়েছে, সে একদিন নিশ্চয়ই জজ ম্যাজিস্ট্রেট হবে। এদিকে আমি কি করি, কি করে থাকি, কি করে বাঁচি? সারাদিনে যদি একবারও তার মুখটা দেখতে না পাই, তাহলে কি বাঁচতে পারি? হায়, কেমন কপাল! ঠিক পরের দিনই দুপুরের আগে লোক এসে খবর দিলে আমার ছোট ননদের সংকট ব্যায়াম, অবস্থা খুব খারাপ হয়েছে। এই খবর নিয়ে রাত থাকতে থাকতে গাঁ থেকে রওনা হয়েছিল লোক। পড়ি মরি 5 কোষ রাস্তায় এসে খবরটা কোনো প্রকারে দিতে পারলে। আমার এই ছোট ননদটি যেমন সুন্দরী তেমনি ভালো মানুষ, ভারী মিষ্টি স্বভাব, আর কি যে সেবা করতে পারত মানুষের। শিব অবস্থাপন্ন বড় ঘরেই পড়েছিল। আমার পরের খোকার জন্মের 2-1 বছর আগেই তার একটি খোকা হয়েছে, আর এই বছরটা আগে আরও একটি খোকা এসে তার কোল জুড়ে। ভরা সুখের সংসার, ইয়ার মধ্যে এই মরণ অসুখের খবর। খবর শুনে কর্তা কি যে অস্থির হয়ে পড়ল সে আর কি বলবো। বড় বড় আপদ বিপদেও যে লোক স্থির থাকে, মহা ভয় পেলেও যে লোককে দেখে সবাই সাহস পায়, সে লোক যে কি খেপাখেপি করতে লাগলো। আমি এখনই যাব, আমার ঘোড়া ঠিক করতে বলো, এক কাপড়ে যাব।
কথা বলতে বলতে কর্তা ছুটে বাড়ির মধ্যে ঢুকে মা বোনকে শুধু যেচে এই কথাটি জানালে। শাশুড়ি ননদ পাথরের মতন দাঁড়িয়ে থাকলে। ভাইরা যারা বাড়িতে ছিল একটি কথাও বলতে পারলে না। কর্তা শুধু ধুতি জামাটো বদলে আর মনে হলো বাক্স খুলে যত জমা টাকা ছিল সব বার করে নিয়ে খামারে যেয়ে দাঁড়াইলে। ততক্ষণে ঘোড়ায় জিন পড়ানো হয়ে গিয়েছে। মাহিন্দারটি লাগাম ধরে দাঁড়িয়ে আছে। আর কোনো কথা না বলে কর্তা যেয়ে ঘোড়ায় উঠলে। ঘরের ভেতর থেকে শুধু ঘোড়া ছোটার আওয়াজ পেলুম। ও মা, কি কাণ্ড! সেদিনই রাত দুপুরে দেখি কর্তাকে নিয়ে ঘোড়া ফিরে এসে। খামারের দিকে পরচালের সামনে ঘোড়াটো কখন দাঁড়ালে তার কিছুই বুঝতে পারি নাই। একবার যেন একটু হি হি আওয়াজ পেলুম। দরজা খুলে বেরিয়ে আদারের মধ্যে দেখি ঘোড়া কেমন ছটফট করছে, আর তার পিঠে বসে মাতালের মতন দুলছে একটু মানুষ। সাথে সাথে আমি বুঝতে পেরেছি আমার সর্বনাশ হয়েছে। তখন একবার এমন চেঁচিয়েছিলাম যে বাড়ির সবাই হাও মাও শোর করে জেগে উঠল। ঘরের হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে দেখি সবাই খামারে এসে গিয়েছে। ঘোড়ার পিঠে সোয়ারি তখনও টলমল করে দুলছে। দেওরা সব ছিল, ভাসুরও রয়েছে। সবাই ছুটে যেয়ে কর্তাকে ধরলে। ঘোড়া তখন হাঁটু দুমড়ে বসে পড়েছে। কর্তার জামা কাপড় ছেঁড়া, সারা গায়ে ধুলো কাদা, শরীরের নানা জায়গা ছিঁড়ে ফেটে গিয়েছে। সেসব জায়গা থেকে রক্ত ঝুঁঝিয়ে পড়ছে। ঘোড়ার অবস্থা আরও কাহিল, তারও সারা গায়ে কাদা মাখা। এখানে ওখানে রোয়া উঠে গিয়েছে, রক্ত ঝরছে তারও দেহ থেকে। তারপরে যা ঘটল সে কথা মনে হলে এখনো আমার সারা গায়ে কাঁটা দেয়, দমটো আটকে আসে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বেশি সময় গেল না, ছটফট করতে করতে মুখ দিয়ে গ্যাঁজলা তুলে ঘোড়াটা কেমন যেন কলজে ফেটে মারা গেল। কিন্তু তখন তাকে নিয়ে কে ভাবে? কর্তাকে নিয়েই তো কান্নাকাটি পড়ে গেল। কর্তা শেষ পর্যন্ত সুস্থির হলো বটে, কিন্তু কাজও জানি না কেমন করে এই মহাবিপদ পার হয়েছিল। যাবার পথে ঘোড়াকে একবারও থামতে দেয় নাই কর্তা। সপাত সপাত করে খালি চাবুক মেরেছে। আর গায়ের ভেতর দিয়ে, মাঠের ভেতর দিয়ে, আম বাগান কলা বাগানের মধ্যে দিয়ে ঘোড়া ছুটিয়েছে। থামতেও দেয় নাই, মাঠের পুকুরে পানি খেতেও দেয় নাই, একবার কোনো বটপাকুরের ছেয়ায় দাঁড়ায়ও নাই। এই করে ঠিক বৈকাল বেলায় বোনের শ্বশুর বাড়ির গায়ের বড় দিঘির উঁচু পারে যে সে দাঁড়ালে। বাড়িটুকে ওখান থেকে দেখা যায়। দোতলা মাঠ কোটাটো দেখা যাচ্ছিল। গায়ের একমাত্র টিনের চালের বাড়ি। ঘোড়া থামিয়ে এক দৃষ্টে কথা চেয়েছিল জানের জান ছোট বোনের বাড়ির দিকে। তখন বহু লোক যে ছিল সেদিকে, শুধু একজনা এসেছিল কর্তার কাছে। কর্তা তাকে কিছুই শুধোয় নাই, তবু সে বলেছিল, ওদিকে তাকিয়ে কি দেখছেন? ও বাড়ির বড় বউটি এখানে কেগু মারা গিয়েছে। কর্তা আমাকে পরে বলেছিল, লোকটার একটা কথাও তখন সে বুঝতে পারে নাই। চুপ করে তার দিকে এমন করে চেয়েছিল যে সে ভয় খেয়ে গেল, আর যে কথা বলেছিল সে কথাটো আরও একবার বলেছিল। কর্তা তেমনি করেই দাঁড়িয়ে। তা বাদে কেমন করে কি কথা মাথায় ঢুকলো সে বলতে পারবে না। শুধু একটা কথা মাথায় যেন সিরিক করে উঠল, এখানে আর লয়, ও বাড়িতে যাব না, যাব না, হারগিজ যাব না। বোনের মরা মুখ আমি দেখতে পারবো না। ঘোড়ার মুখটি ফিরিয়ে চাবুক কষে তাকে ছুটিয়ে দিয়েছিল কর্তা। এমন ঘটনা ঘটে গেল সংসারে। তবু একটু দিন কি থেমে থাকলে? দিন ঠিকই চলে গেল। মানুষের সয় না কি, সময়ে সবই সয়। দুনিয়াদারির দায় কি ঠেকানো যেছে? সেই কাজ করতে হবে, খেতে হবে, শুতে হবে, ঘুমোতে হবে, কোনটা বাদ যেছে? শোক একটু সয়ে এলে মাস তিনেক বাদে কর্তা দুই ভাগ্নেকে এই সংসারে চেয়ে নিয়ে এলো। বোন গেছে,
তার তো আর কোনো চারা নাই। ভাগ্নে দুটির একটি 5 বছরের, আরেকটি 1.5 বছরের, দুটি খোঁকা। ফুটফুটে রাজপুত্রের মতন এই 2 খোঁকাই হলো বুনের চিহ্ন এই দুনিয়ায়। চোখ মুখ চেহারায় বুনের কথাটি মনে পড়ে। এখন থেকে ওরা এই বাড়িতেই মানুষ হবে। বড় হলে যা তাদের মন চায় তারা তাই করবে। যেতে চাইলে নিজেদের সংসারে ফিরে যাবে। ছেলে দুটিকে আনতে তেমন কোনো বাধা হয় নাই। বিরাট অবস্থা হলেও বুনটির শ্বশুর বাড়িতে লোকজন তেমন নাই। ছোট ভাই নিঃসন্তান, জানাই গিয়েছে আর ছেলেপুলে হবে না। এদিকে 2 সন্তান রেখে বড় বউ চলে গিয়েছে দুনিয়া ছেড়ে। নতুন করে আবার বিয়ে থা সংসার করার কোনো ইচ্ছা নাই বড় ভাইয়ের। তাহলে নাবালক ছেলে দুটিকে দেখে কে? কর্তা বাপ চাচাকে এইসব বুঝিয়ে ভাগ্নে দুটিকে এনে নিজের সংসারের বিধবা বুন আমার মেজ ননদের কাছে ফেলে দিলে। বললে, এরাই এখন তোর 2 ছেলে, এদের তুই মানুষ কর। কথা শুনে বিধবা বুন কত ভুক পিয়াসী ছিল। ছেলে দুটিকে বুকে টেনে নিলে। এই বাড়ির আর সব ছেলেপুলের মতন তারাও বড় হতে লাগলো।